একজন থেকে শুরু করে 40 জন মানুষের জন্য আমি একা হাতে বিরিয়ানি রান্না করেছি। এখন যার জন্যই বিরিয়ানি রান্না করি সবাই এত বেশি প্রশংসা করে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে সেই বিরিয়ানির রেসিপিটি শেয়ার করি। এর পরের দিন ছিল আমাদের ভর্তা পার্টি। আমার ভাগে কি ভর্তা পড়েছে এই সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। প্রথমে বিরিয়ানি রান্নার জন্য বড় পাতিলে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এর সাথে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা একটু মিশিয়ে নিয়ে পাতিলটাকে পাশের চুলায় ট্রান্সফার করে দিয়েছি। এখন এই চুলায় বসিয়ে দিব আরেকটি রান্না। আর আমি সবসময় এভাবে রান্না করি, তাহলে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন রান্না করে নিব শিং মাছ। এর জন্য পেঁয়াজটা কিছুটা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে কিছুটা মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিয়েছি কেটে রাখা একটি টমেটো। তারপর সবকিছুকে আবারও মিশিয়ে নিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিয়ে বেশ করে পানি দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তারপর এই পাতিলটাকে পাশের চুলায় বসিয়ে এখন বিরিয়ানিটা রান্না করে নিব। এরই মাঝে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। তারপর একটি মশলার মিশ্রণ দিয়ে দিয়েছি। সেখানে ছিল জয়ফল, জয়ত্রী, শাহিজিরা, পোস্তদানা, গোলমরিচ, কাঠবাদাম, কিশমিশ, এর সাথে টক দই আর কিছু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। মশলাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর ঝালমতো মরিচের গুঁড়া। তারপর স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে সবগুলো মশলা মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। আর যদি আপনারা ফুল ডিটেলসের রেসিপিটি দেখতে চান তাহলে আমার আরেকটি পেজ ইনায়াস মম, সেখানে ঘুরে আসতে পারেন। ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজেও পেয়ে যাবেন অনেকগুলো বিরিয়ানির রেসিপি। বিরিয়ানির মাংসের মধ্যে সবগুলো মশলা দিয়ে মিশিয়ে নিতে নিতে এরই মাঝে শিং মাছ রান্নার জন্য যে মশলাটা কষাতে বসিয়েছি সেখানে পানিটা শুকিয়ে এরকম তেল উঠে এসেছে। আর অনেকের মনে প্রশ্ন হতে পারে যে শিং মাছ রান্নায় কেন আমি আদা বাটা ব্যবহার করেছি। আসলে আমি যে শিং মাছটি রান্না করছি সেটা বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে, আর এখানে কতদিন এনে ফ্রোজেন করে রাখা হয়েছে আমার জানা নেই, যার জন্য একটু বেশি করে মশলা দিচ্ছি যাতে টেস্টটা ভালো আসে। যদি ফ্রেশ শিং মাছ হতো কখনোই আমি এতগুলো মশলা দিতাম না, তবে ফ্রোজেন হিসেবে শিং মাছগুলো ভালোই পড়েছে। তারপর আবারও ভালোভাবে শিং মাছগুলোকে ধুয়ে নিয়ে এই কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এরই মাঝে দেখুন মাংসটা থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। আমি কিন্তু এর মধ্যে এখনো পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। শিং মাছটা মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। এর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। যখনই পানিটা শুকিয়ে এরকম মাখো মাখো হয়ে আসবে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলো ধনিয়া পাতা, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। আর শিং মাছ একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে আমার কাছে, তাই আর বেশিটা শুকিয়ে নিব না। আর বিশ্বাস করেন শিং মাছটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। আর আমি এই 3 বছরে প্রথমবারের মতো শিং মাছ খেয়েছি আমেরিকায় আসার পরে। গরু মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আরো 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আপনারা যে মাংসটা রান্না করবেন চেক করে দেখবেন মাংসটা সিদ্ধ হতে কি পরিমাণ পানি লাগে। কোনো কোনো মাংসে 2 বার দিতে হয়, কোনো কোনো মাংসে 3 বার পানি দিয়ে তারপর ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। আর এদিকে মাংস সিদ্ধ হতে হতে আমি পোলাওর চালগুলোকে ধুয়ে নিব। আমি এখানে 3 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়ে নিয়েছি। তারপর চালটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না চাল থেকে পরিষ্কার পানি বের হয় ততক্ষণ পর্যন্ত চালটাকে কচলিয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে চালটাকে এই পানির মধ্যে ভিজিয়ে রাখ 20 থেকে 30 মিনিটের মতো, মানে যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসে সে পর্যন্ত চালটা ভিজিয়ে রাখবো। তো এরই মাঝে আমি মাংসের মধ্যে কিছু পরিমাণ আলু দিয়ে দিয়েছি। আর বিরিয়ানি রান্নায় আমার আলু না হলে চলে না, যদি কেউ পছন্দ না করেন স্কিপ করতে পারেন। এই যে দেখুন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ সিদ্ধ করলে দেখা যাবে নরম হয়ে যাবে। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিয়েছি। এর সাথে কিছু পরিমাণ মটরশুঁটি দিয়েছি, তবে এটা অপশনাল, মটরশুঁটি কেউ দেয় না, বাসায় ছিল তাই দিয়েছি। আর বিরিয়ানির সাথে মটরশুঁটি দিলে খারাপ লাগে না, থাকলে দিবেন না থাকলে সমস্যা নেই। আমি যে সবসময় বিরিয়ানিতে মটরশুঁটি দিই তাও না, বাসায় ছিল এজন্য এখন দিয়েছি, সবসময় কিন্তু মটরশুঁটি দিই না। তারপর এর সাথে অনেকগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিয়েছি। এখন টেনশন করার কোনোই কারণ নেই যে এতগুলো পানি রয়েছে এর মাঝে কেন চাল দিয়েছি। আমি যেহেতু 3 কাপ চাল নিয়েছি এই অনুপাতে মানে ডাবল পানি দিতে হবে। আর পোলাওর চালটা পুরান থাকার কারণে আমি ডাবল পানি দিয়েছি। যদি নতুন পোলাওর চাল হয় তাহলে 1 কাপ কি 1.5 কাপ সর্বোচ্চ দিতে পারেন, মানে 1 কাপ পোলাওর চালের জন্য। তো 3 কাপের ডাবল পানি হয় হচ্ছে 6 কাপ, কিন্তু আমি 6 কাপ দিইনি, কারণ যেহেতু মাংসের সাথে অনেকগুলো পানি রয়েছে তাই আমি 4.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি অনেকগুলো গুঁড়া দুধ, তাহলে বিরিয়ানিটা খেতে মজা হয়। যদি গুঁড়া দুধ না থাকে তাহলে আপনারা পানির পরিবর্তে লিকুইড দুধও দিতে পারেন।
এবার ঢাকনাটা দিয়ে দিব যাতে ভালো করে পানিটা ফুটে আসে। যখনই পানিটা ফুটে আসবে ভালো করে তখনই ঢাকনাটা সরিয়ে দিব। আর এই সময় কিছুক্ষণ পরপর নেড়ে দিবেন, না হয় নিচে লেগে যেতে পারে। যেমন দেখুন আমি একটু ফোনে কথা বলতে বলতে নাড়তে ভুলে গিয়েছি ঢাকনা দিয়ে, আমার বিরিয়ানিটা নিচে দিয়ে লেগে গেছে। তবে বেশি লাগেনি, কোনো সমস্যা নেই। আপনারা চেষ্টা করবেন এই সময় কোনো দিকে না যাওয়ার, কারণ একটু নিচে লেগে গেলে কিন্তু টেস্টটা পাল্টে যায়। এবার আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিই। বিরিয়ানি রান্নার মাংসটা মোটামুটি সবাই রান্না করতে পারে, কিন্তু মেন সমস্যা হয় চালটা রান্নার সময়। এ সময় অনেকে গোলমাল পাকিয়ে ফেলে। আর দেখুন বিরিয়ানি রান্নার সময় এই চালটাকে এলোপাথারি নাড়লে হবে না, মাঝখান থেকে পাশ থেকে নাড়লে হবে না। দেখুন আলতো করে স্প্যাচুলার বলেন বা খুন্তি বলেন, এটাকে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হয়, তাহলে কোনো চাল ভেঙে যায় না। এই যে দেখুন আমি কিভাবে নাড়ছি, আপনাদেরকে একটু স্লো করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পাশ থেকে স্প্যাচুলারটাকে উঠিয়ে তারপর চালগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাঝ বরাবর স্প্যাচুলার ঢুকিয়ে ঘুটাঘুটি করতে যাবেন না, তাহলে চালগুলো ভেঙে যায়। আর আমি এরই মাঝে কিছু পরিমাণ কেওড়া জল দিয়ে দিয়েছি, তাহলে সুন্দর একটি ঘ্রাণ আসে। এখন চালটা প্রায় 80% মতো হয়ে গেছে আর পানিটাও পারফেক্ট আছে, তাই এর জন্য সবগুলো চালকে একপাশে এনে এভাবে স্প্যাচুলার দিয়ে দমে দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য দমে দিতে হবে। তারপর 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে সেম প্রসেসে আরো 10 মিনিটের জন্য দমে দিলে চালটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। দেখুন আমি একটি চাল দেখিয়ে দিচ্ছি, চালটা কতটা সুন্দরভাবে ফুটে এসেছে। তবে এখনো আরো কিছুটা হতে বাকি আছে, তাই আবারও ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব, তাহলে সুন্দরভাবে বিরিয়ানিটি রেডি হয়ে যাবে। আর এটা ছিল পরের দিন ভর্তা বানাবো। হঠাৎ করে আমাদের প্ল্যান হয় বিকেল বেলা যে আমরা সবাই মিলে রাতে ভর্তা পার্টি করব, মানে সবাই একটা দুইটা করে আইটেম নিয়ে আসবে, আমরা সবাই একসাথে বসে খাবো। তো হঠাৎ করে জানার কারণে আমার বাসায় তেমন কিছুই ছিল না। তবে আপনারা তো দেখেছেন আমার বাগানে অনেকগুলো কুমড়ো পাতা হয়েছে, সেখান থেকে কয়েকটা পাতা এনে এর সাথে একটু বেশি করে পেঁয়াজ, রসুন, 3টি চিংড়ি মাছ, কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে ভর্তাটা বানিয়ে নিয়েছি। বিশ্বাস করবেন না, আমি প্রথমবারের মতো খেয়েছি। এই ভর্তাটা এতটা মজার হয়েছে, মুখে লেগে থাকার মতো একটি ভর্তা ছিল। এর সাথে আমি টমেটো বানিয়ে নিয়েছি। তো এই যে দেখুন এখানে অনেকে অনেক ধরনের ভর্তা বানিয়ে নিয়ে এসেছে, কিন্তু আমি নিয়েছি শুধুমাত্র টমেটো আর লাউ পাতার ভর্তা। আর ভর্তাগুলো এত মজার ছিল, আমরা মাঝে মাঝে এরকম হুটহাট ভর্তা পার্টি করি, তাহলে বেশ ভালোই লাগে। কারণ বিদেশের বাড়িতে সব রান্না সবাই খেতে পারে, কিন্তু ভর্তাটা কষ্টের জ্বালায় কেউ আর করে খায় না। তো আপনাদের কাছে রেসিপিগুলো কেমন লেগেছে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।